বেতন মাত্র 18,000, কিন্তু দুটি গাড়ি আর 3টি ছতলা বাড়ির মালিক, কারণ তিনি উত্তর সিটি কর্পোরেশনের কর সংগ্রহকারী। পেশায় সড়ক শ্রমিক, কিন্তু থাকেন সিটি কর্পোরেশনের জায়গা দখল করে, কারণ তিনি অঞ্চল 3-এর প্রধান প্রকৌশলীর পিয়ন। ভুয়া ট্রিপ দেখিয়ে প্রতি মাসে 60 থেকে 70 লাখ আর বছরে 8 কোটি টাকা আত্মসাৎ। অভিযোগের আঙুল প্রধান নির্বাহী আর পরিবহন ব্যবস্থাপকের দিকে। এই হলো মোটা দাগ, আর সূক্ষ্ম দাগে এরকম অসংখ্য শিরোনামে জন্ম দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন নিয়ে খোঁজে ধারাবাহিক অনুসন্ধানে আপনাদের জন্য আজ থাকছে সিটি করাপশন নর্থ পার্ট 1, অর্থাৎ উত্তরের দুর্নীতি হওয়ার প্রথম পর্ব। গরল অনুসন্ধানে ঢোকার জন্য প্রথমে সরল পথ ধরেই খোঁজ যাত্রা শুরু করি। রাজধানীতে মোট 51টি পার্ক মাঠ রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন ভাগ হওয়ার পর উত্তর সিটি কর্পোরেশন পেয়েছে 26টি, আর দক্ষিণ সিটি কর্পোরেশনের হাতে আছে 25টি পার্ক মাঠ। এই হিসাব অনুযায়ী 4.25 লাখ মানুষের জন্য মাত্র একটি পার্ক। কিন্তু এই পরিসংখ্যান বাস্তবের সঙ্গে মেলে না, কারণ বেদখল হয়ে গেছে 25টির মধ্যে 17টি পার্ক। এবার এমন একটি বিলুপ্ত পার্কের সন্ধান জানাবো যা আপনাদের চোখ কপালে তুলে দেবে। যাকে নিয়ে এত ভূমিকা, নাম তার কারওয়ান বাজার শিশু পার্ক। নাম শোনার পর নিশ্চয়ই মাথার গুগলে সার্চ দেওয়া শুরু করেছেন, কিন্তু কোথাও পার্কের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না। এই যে সাইনবোর্ডটি দেখছেন, যেখানে লেখা আছে কারওয়ান বাজার কাঁচা বাজার বহুমুখী সমবায় সমিতি মার্কেট, এটি মূলত এক সময়ের কারওয়ান বাজার শিশু পার্ক। আর তার বর্তমান অবস্থাটা নিজের চোখেই একটু ভালো করে দেখে নিন। কারওয়ান বাজার শিশু পার্ক, যেটি এখন পাইকারি কাঁচামালের আড়ত, সেখানে দৃষ্টি ফেরানো যাক। যেখানে শিশুদের খেলার জন্য থাকার কথা ছিল দোলনা, ঝালর কিংবা স্লিপার, সেখানে এখন আলু পটলের দোকান। যারা দোকান বসিয়েছেন তারাও যে খুব একটা শান্তিতে আছেন তা নয়। করা যায় 1-1.5 টাকা খরচা যায় এখানে। আছে সিটি কর্পোরেশনে বা লাইন অভিযোগ আছে স্থানীয় প্রভাবশালী নেতারা এই জায়গাটি দখল করে নিয়েছেন। অভিযোগের যুক্তি খণ্ডন আর কিভাবে পার্কটি আড়ত হয়ে গেল তা জানতে 26 নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি ও ব্যবসায়ী মালিক সমিতির সেক্রেটারি লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা, কিন্তু ভাগ্যদেবী আমাদের নিরাশ করলেন। দিন কতক পরে অবশ্য তাকে পাওয়া গেল। তখন তার কাছে প্রশ্ন ছিল, জায়গাটি কিভাবে কাঁচামালের আড়ত হয়ে গেল। আসলে পার্কের বিষয়টা আমাদের জানা নেই। প্রত্যেকটা আমরা ঢাকা সিটি কর্পোরেশন মেয়র বরাবরের ফি অর্ডারের মাধ্যমে আমাদের টাকাগুলি পরিশোধ করা হয়েছে। প্রতি দোকানে 18 টাকা স্কোয়ার ফিট হিসাবে যে টাকাটা আসছে, তার 12 বছরের টাকায় আমরা ওইভাবে পরিশোধ করছি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের কোন কোন পার্ক বেদখল তার তালিকা জানিয়ে পার্ক সমাচার শেষ করব। অবিভক্ত সিটি কর্পোরেশনের জ্বালানি বাবদ মোট খরচ ছিল 3 কোটি টাকা। তখন 2 সিটি কর্পোরেশনের কাছে গাড়ি ছিল 709টি, কিন্তু বিভক্তির পরে উত্তর পেয়েছে 208টি গাড়ি, কিন্তু এখনো জ্বালানি খরচ 2 থেকে 2.25 কোটি টাকা। কিভাবে তেল নিয়ে এই তেরেসমাতি এবং তার কারণ কি তা জানাবো এবার আপনাদেরকে। 2007 সালে জরুরি অবস্থার সময় নগর ভবনে সেনাবাহিনী একটি টাস্ক ফোর্স বসায়। ওই সময় কর্পোরেশনের জ্বালানি খাতে খরচ প্রায় অর্ধেকে নেমে আসে, কিন্তু বর্তমানে যানবাহনের সংখ্যা একই থাকলেও খরচ দেখানো হচ্ছে দ্বিগুণ। তার কারণ একটাই, চুরি, তেলের পুকুর চুরি। এবার আসা যাক উত্তরের গল্পে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে উত্তর সিটি কর্পোরেশনের আয়তনও কম, অথচ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 208টি গাড়িতে জ্বালানি বাবদ খরচ করা হয় 2 কোটি টাকা। উত্তর সিটি কর্পোরেশনের পরিবহন শাখার ব্যবস্থাপক আব্দুল বাসেদের দিকেই তেল চুরির অভিযোগের আঙুল তুলছেন অনেকে। অভিযোগে বলা হচ্ছে, ময়লার গাড়ি বা বর্জ্যবাহী পরিবহনে তেল খরচের নামে ভুয়া ট্রিপ দেখিয়ে একটি চক্র প্রতি মাসে 60 থেকে 70 লাখ টাকা আত্মসাৎ করে।
যে পরিবহন ব্যবস্থাপকের ব্যাপারে এত অভিযোগ, তার কুণ্ডলী খুঁজতে অনুসন্ধানী হয়েছিল টিম খোঁজ। অনুসন্ধানে উঠে আসা তথ্য বলছে, এবার দেখুন বাসেদ এখন যে পদটিতে বসে দায়িত্ব পালন করছেন সেটির বৈধতা নিয়ে খোদ সিটি কর্পোরেশনের ভেতরের লোকজনদেরই মতভেদ আছে। 25/9/2014 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1 নম্বর বাছাই কমিটির সভায় একজন ছিলেন খন্দকার মিল্লাতুল ইসলাম, মহাব্যবস্থাপক পরিবহন, দক্ষিণ সিটি কর্পোরেশন। তিনি তার মতামতে স্পষ্ট ভাষায় জানান, আব্দুল বাসেদকে ব্যবস্থাপক পরিবহন পদে পদোন্নতি দেয়া বিধিসম্মত হবে না। গ্রাফিক্স থেকে আবার বাস্তবে আব্দুল বাসেদের সাথে একটু সরাসরি কথা বলার জন্য একদিন নয়, পরপর 3 দিন উত্তর সিটি কর্পোরেশনের অফিসে যায় খোঁজ, কিন্তু তার চাঁদ মুখ দেখা মেলেনি। তবে চতুর্থ দিনে আমরা ক্যামেরায় বাসেদের চেহারা আনতে পেরেছিলাম, তবে তিনি শুধু চরকির মতো আমাদের ঘুরিয়েছেন, কিন্তু আত্মপক্ষ সমর্থনে কোনো কিছুই বলেননি খোঁজ টিমকে। মামলার কারণে দীর্ঘ 16 মাস ধরে ঢাকা 2 সিটি কর্পোরেশনের 46টি মার্কেটে 10,000 দোকান থেকে ভাড়া আদায় বন্ধ রয়েছে। এর ফলে বছরে প্রায় 50 কোটি টাকা গচ্ছা দিচ্ছে 2 সিটি কর্পোরেশন। এছাড়া নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও বরাদ্দ বুঝিয়ে না দেওয়ার কারণে পরিত্যক্ত অবস্থায় রয়েছে আরো বেশ কয়েকটি মার্কেট। এবার সেই গল্প শোনাবো আপনাদেরকে। যাত্রাবাড়ির এই সিটি কর্পোরেশন মার্কেটের নির্মাণ কাজ শুরু হয় 9 বছর আগে, কিন্তু তৈরি দীর্ঘদিন পরও চালু না হওয়ায় দেখুন কেমন জং আর মরিচা বাসা বেঁধেছে। এবার দেখুন দখল বাণিজ্যের পালে কিভাবে হাওয়া লেগেছে। বিল্ডিং এর কর্তা ব্যক্তিদের থাকার জায়গা ও ক্রেতা বিক্রেতাদের জন্য তৈরি পার্কিং দখল করেছে প্রভাবশালীরা, যার প্রমাণ এই ছবি। ভেতরের মতো মার্কেটের 4 পাশও দখল হয়ে গেছে। এক পাশে রিকশা ও ভ্যানের গ্যারেজ করে দখল নিয়েছেন স্থানীয় প্রভাবশালী নেতা নীরব আলী। প্রায় 150 থেকে 200 রিকশা ভ্যান রাখা হয়েছে সেখানে। ভাড়া তোলা হয় রিকশা প্রতি 300 টাকা করে। আউট গাড়ি গ্যারেজ ভাড়া দিতে হয় মাসে 300 টাকা। যে না, আমি ম্যানেজার এই গ্যারেজের। আরেক পাশে মিনি পিকআপ ভ্যানের গ্যারেজ করে দখল নিয়েছেন আফজাল হোসেন। 2 বছর আগে মার্কেটের কন্ট্রাক্টর আখতার হোসেনের কাছ থেকে প্রায় 50,000 টাকা অগ্রিম এবং 10,000 টাকা মাসিক ভাড়ায় জায়গাটি নেন এই আফজাল। এখানে পিকআপ প্রতি ভাড়া নেওয়া হয় 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। এই গ্যারেজ ভাড়া নিয়েছি আমি আখতার হোসেন, এই কন্ট্রাক্টরের ম্যানেজার। মাসে 10,000 টাকা, অ্যাডভান্স 50,000। এছাড়া বিল্ডিং এর ডান পাশ দখল করে সবজি বাজার ও পিছন দিকে মাছের বাজার করা হয়েছে। বিল্ডিং এর দুপাশের রিকশা ও ভ্যান, পিকআপ স্ট্যান্ড দখল করে ভাড়া দিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী আশু মিয়া, আর পিছন দিক দখল করে মাছের বাজার বানিয়ে বসেছিলেন দিলু মিয়া। এছাড়া ডান দিকের অংশ দখল করে সবজি বাজার করে ভাড়া লুটছেন মুমিন নামে প্রভাবশালী এক ব্যক্তি। শাক বাজারে ভাড়া খায় মুমিন সাহেব, মাছ বাজারে কি দিলু সাহেবের না কি সাহেবের তা আমি কইতে পারি না, নাম জানি। সিটি কর্পোরেশনের দোকান যাকে খুশি তাকে বরাদ্দ দেওয়া হোক, এটা নিয়ে খোঁজের মাথা ব্যথা হয়তো হতো না যদি নিয়ম মানা হতো, কিন্তু এখানে নিয়মের তোয়াক্কাই করা হয়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট উপ আইন 2013 7 নম্বর ধারায় বলা হয়েছে, দোকান বরাদ্দের জন্য বহুল প্রচারিত 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয়া, কর্পোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রচার ও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিয়ে জনগণের কাছে আবেদন আহ্বান করতে হবে। কিন্তু এই 1242টি দোকান বরাদ্দের ক্ষেত্রে এ নিয়মের কোনোটি মানা হয়নি। দুর্নীতির উত্তরী হাওয়ার মাঝে খানিকটা দক্ষিণ হাওয়া এসে বাগড়া দিয়ে গেল। এবার আপনাদেরকে জানাবো মিরপুর নিউ ডিসিসি মার্কেটের অনুসন্ধানী আত্মজীবনী, যেখানে আপনারা দেখবেন কিভাবে একটি কনক্রিটের প্রকাণ্ড ইমারত লোভ, দুর্নীতি আর অবহেলা অযত্নে ধ্বংসের পথযাত্রী। তবে তার আগে প্রথমবার বিরতির বাধা টপকাতে হবে। প্রায় 1000 দোকান মালিকের প্রত্যেকে 92,000 টাকা করে জমা দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের ফান্ডে, তবু এখনো বরাদ্দ বুঝে পাননি। এছাড়া দেহ ব্যবসা থেকে শুরু করে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, এমনকি জোয়ার আড্ডা প্রতিনিয়তই বসছে
মিরপুরের নিউ ডিসিসি মার্কেটে। খোঁজের ভার্চুয়াল অনুসন্ধানের সঙ্গী হয়ে এবার চলুন সেই মার্কেটের একেবারে ভেতরে। প্রকাণ্ড একটি কনক্রিটের ইমারত, প্রতিটি তলা পরিকল্পিতভাবে নির্মিত, বেশ শক্তপোক্ত। নাম মিরপুর নিউ ডিসিসি মার্কেট। 1983 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল মার্কেটটির, কিন্তু 6 তলা হবার পর আর মাথা তুলে দাঁড়ায়নি। এই মার্কেটটি নিয়ে অনুসন্ধান শুরুর প্রথম দিন বিকেলে তুমুল বৃষ্টিতে যেন চারিদিক ভেসে যাওয়ার মতো অবস্থা। মার্কেটটির সামনের খানাখন্দে ভরা রাস্তার বেহাল দশা দেখে একে ঢাকা বলে কোনোভাবেই মনে হবে না আপনাদের। তবুও অনুসন্ধানী ক্যামেরার লেন্স তাক করা মার্কেটের দিকে, কিন্তু হঠাৎ চোখে পড়ল মার্কেটটির দ্বিতীয় তলায় একদল ছেলে দাঁড়িয়ে ক্যামেরা বন্ধ করার জন্য গাল মন্দ করছে। অবস্থা বেগতিক দেখে সেদিন অনুসন্ধানে ইস্তফা দিয়ে ঘরে ফেরা। পরদিন শক্তির সামর্থ্য আর স্থানীয় সাহায্যকারীদের সাথে যোগাযোগ করে আবারও পৌঁছানো মিরপুর নিউ ডিসিসি মার্কেটে। ঢোকার মুখেই চোখে পড়ল রিকশার গ্যারেজ। নিশ্চয়ই সেটা বৈধ নয়। খোঁজ নিয়ে জানা গেল স্থানীয় এক রাজনৈতিক প্রভাবশালী এই গ্যারেজটির মালিক। গ্যারেজ পেরিয়ে এবার ভেতরে ঢুকতে যেন মানুষ পচা গন্ধ। ভাগ্যিস টেলিভিশনে গন্ধ অন এয়ার হয় না, তাহলে আপনারা টিভি সেট ছেড়ে পালাতেন। এর সপক্ষে একটি তথ্য জানিয়ে রাখি, 4 মাস আগে এখান থেকে 2টি পচা গলা লাশ উদ্ধার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। সব হয়, সব এখানে যত 2 নম্বর ব্যবসা সব এখানে। কদিন পর দেখা যায় মানে এখানে যে লাশ এখানে এই ছাদে পাওয়া গেছে, ওই ভিতরে পাওয়া গেছে। এসব কারণে ভয়ে স্থানীয়রা মার্কেটটির ভেতরে ঢোকে না, কিন্তু একটি শ্রেণী আছে যারা মার্কেটের ভেতরেই বসত বাড়ি বানিয়েছেন। তাদের সন্ধানে সিঁড়ি ভেঙে ওপরে ওঠা। প্রথমে আপনাদের দেখাই এখানে গড়ে ওঠা ইয়াবা সাম্রাজ্যের খণ্ডচিত্র। এই ফয়েল পেপার এবং বোতলের মুখা দিয়েই ইয়াবার ধোঁয়া ভেতরে টানা হয়। সুরতাল বলছে হয়তো কিছুক্ষণ আগে এখানে সেবন করা হয়েছে ইয়াবা। এবার পুরো মার্কেটটির কোনা কাঞ্চি ছাপ্পি মেরে খোঁজাখুঁজিতে ব্যস্ত টিম খোঁজ। আপনারাও সেই অনুসন্ধানের সঙ্গী হন। রীতিমতো ভূতের বাড়ি। খুঁজতে খুঁজতে মার্কেটটির ছাদে পৌঁছে দেখা গেল একদল অল্প বয়সী ছেলে বসে জুয়া খেলছে। এবার সবচেয়ে ভয়ঙ্কর তথ্য জানিয়ে দেই, ইয়াবা যেখানে বিক্রি হয় সেখানে ইয়াবা সুন্দরীও থাকেন। এই সেই ইয়াবা সুন্দরী যিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে রীতিমতো টহল দিয়ে বেড়াচ্ছেন পুরো মার্কেট চত্বর। স্থানীয়দের অভিযোগ এই সুন্দরী অনৈতিক কাজেরও কাজী। এবার নিচের মানুষদের সাথে মার্কেট নিয়ে আলাপের চেষ্টা। আলাপের শুরুতেই জানা গেল গতকাল অর্থাৎ যেদিন বৃষ্টি বিঘ্নিত অনুসন্ধানে নেমেছিল খোঁজ, সেদিন সন্ধ্যায় নাকি ওপর থেকে দোকানের ওপর বোমা হামলা করা হয়। এই সেই বোমা ফাটার চিহ্ন। এরপর দোকানি সহ আরো কয়েকজন এর সপক্ষে সাক্ষী দেন। একটা SMS করে যে আমাদের সাথে কথা বলেন, কথা না বললে ক্ষতি হবে। তারপরে এই বিষয়টা করে, বোমাবাজিটা করে। এবার অন্য প্রসঙ্গ, দোকান বরাদ্দ পর আবেদনকারীদের কাছ থেকে 1983 সালে 2000 টাকা জমা নেওয়া হয়। 2001 সালে দ্বিতীয় কিস্তিতে 40,000 ও তৃতীয় কিস্তিতে 50,000 টাকা করে মোট 92,000 টাকা ডিসিসিতে জমা দেয় দোকানদাররা। তৃতীয় কিস্তি জমা দিয়ে দোকান বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বুঝিয়ে দিতে পারছে না কর্তৃপক্ষ। তবে সমস্যা সমাধানে কর্পোরেশনের কর্মকর্তারা 30 লাখ টাকা ঘুষ চেয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। আমাদের মার্কেটের দোকান 1060টা, কিন্তু এখানে বরাদ্দ হয়েছে 2240টা। প্রত্যেক ফার্মে 30,000 টাকা ঘুষ দিতে হবে। এই জন্য আমি ওনাদের বিরুদ্ধে মামলা করছি। তবে সব কথা শেষ কথা হলো কর্তৃপক্ষের অবহেলা আর দুর্নীতি জাঁতা করে পড়ে তিলে তিলে ধ্বংস হচ্ছে এই প্রকাণ্ড আধুনিক মার্কেটটি। উত্তর সিটি কর্পোরেশনের গোদের ওপর বিস্ফোরণ নাম মহাখালী মার্কেট। গত 1 বছরে 4 বার দরপত্র আহ্বান করা হয়েছে, কিন্তু